বন্ধুরা আবারও একটা এত রাতে ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম। খুবই একটা গুরুত্বপূর্ণ খবর। সেই খবরটা হচ্ছে রিনার সাথে কিন্তু দালালের মনোমালিন্য হয়েছে। কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, আমি কিভাবে জানলাম, সমস্তটা তোমাদের সামনে কিন্তু ক্লিয়ার করে বলবো বন্ধুরা। তো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো তার আগে ইন্ট্রোটা একটু দিয়ে নিই, কারণ কি আমি আগের দুটো ভিডিওতে ইন্ট্রো দিইনি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মোটামুটি আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেন বললাম মোটামুটি? দেখো, মন্দিরাদির বাবা আজ আমাদের মধ্যে নেই, এই কথাটা শোনার পর থেকে কিন্তু মনটা একটু হলেও আমাদের ভারাক্রান্ত প্রত্যেকেরই হয়ে গেছে। দেখো, আমরা ওয়াইটি করি, যে যতই আমরা চিনি বা না চিনি, আমরা কিন্তু এতটাই মানে ভিডিওর মাধ্যমে একে অপরের কাছে এসে গেছি যে কারোর কিছু খারাপ সংবাদ পেলে আমাদেরও কিন্তু সেই দিনটা ঠিক ভালোভাবে আর কাটে না। ঠিক কিনা বলছি বলো বন্ধুরা? তো সেখানে মনটা একটু খারাপ আছে, তবুও যেহেতু ভিডিওটা একটা কাজের জায়গা, সেখানে তো ভিডিও আমাকে দিতেই হবে, তাই আবারও তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এলাম। এই দালালের সাথে রিনার মনোমালিন্য, হ্যাঁ, পুরোটা তোমাদের সামনে ক্লিয়ার করব। তার আগে কিছু কথা একটু রিনার ভিডিও সম্পর্কে বলে নিতে চাই। আমি স্বপ্নটা রোজ দেখি তোমায় নিয়ে, কবে বাঁধবে যে তুমি ঘর আমায় নিয়ে। তো জানি না কপিরাইট ক্লেম দেবে কিনা, কারণ এখন অনেকের ভিডিওতেই শুনছি গান গাইলে কপিরাইট ক্লেম চলে আসছে। যদিও আমার গলায় ক্লেম এটা ভাবাই যায় না, তবু আবার দিতেও পারে। তো যাই হোক, দিয়ে দিলে তো গানটাকে এডিট আমাকে করতেই হবে। তো রিনা, এই যে তুই বলছিস স্বপ্ন দেখিস তাকে নিয়ে তুই রোজ, কবে ঘর বাঁধবি? তোর না জীবনেও ঘর হবে না, তোর জীবনেও ঘর হবে না। যে মেয়ে এরকম একটা সুখের সংসার ছেড়ে কিনা এইরকম যাযাবরের মতো জীবনযাপন করতে পারে, তার আবার জীবনেও নতুন সংসার, তুই ওটা স্বপ্নেই ভাবতে থাকবি রে, তুই ওটা স্বপ্নেই ভাবতে থাকবি। জীবনেও তোর এই সুখের জায়গাটা আর তুই জীবনেও পাবি না। দেখ, তুই একটা ছেলের নামে বিনা কারণে এমন কিছু অভিযোগ দিয়েছিস, সত্যি যখন সেই অভিযোগগুলো তোর দিকে সত্যি ফলস্বরূপ ফিরে আসবে, তুই তখন কিন্তু আর আমাদের সামনে সেইগুলোকে জানাবার মতো রাস্তা খুঁজে পাবি না। কারণ কি জানিস তো, তখন সম্পূর্ণ দোষটা কিন্তু তোর। এখন যারা তোকে পজিটিভ ভিউয়ার্স হিসেবে কমেন্টস করছে, তোকে নিয়ে যারা পজিটিভ হিসেবে কন্ট্রোভার্সি করছে, তারাও কিন্তু তোকে সেই মুহূর্তে নেগেটিভ কমেন্টস করবে, নেগেটিভ কন্ট্রোভার্সি করবে। কেন জানিস তো? একটা কথাই তারা বলবে, বারংবার প্রতিটা ছেলেই খারাপ হচ্ছে, তুমি শুধু ভালো, তোমার উপরই শুধু নির্যাতন হচ্ছে, কোনো রকম কোনো ভুল ত্রুটি তোমার মধ্যে নেই, যত দোষ শুধু প্রতিটা ছেলেরই। কারণ তুই বিনা কারণে দীপদার ওপর বলেছিস সে নাকি এমন তোকে মারধর করেছে, তোর গায়ে কালশিটের দাগ পর্যন্ত পড়ে গেছে। কিন্তু তুই নিজেও জানিস যে তোকে এমন ভাবে সে কোনোদিনও মারধর করেনি যে তোর গায়ে কালশিটের দাগ পড়ে যাবে। ধস্তাধস্তিতে হয়তো দেওয়ালে লেগে গেছে, সেখান থেকে একটা দাগ হয়ে গেছে, সেটা নিয়ে তুই ইনিয়ে বিনিয়ে অনেক কথা কিন্তু আমাদের সামনে ক্লারিফিকেশন স্বরূপ দীপদার নামে দোষ দেওয়ার জন্য বলে দিয়েছিলিস। কিন্তু হয়তো তোর জীবনে এমন একটা দিন আসবে যেখানে এই দাঁত ফোগলা তোকে হয়তো সত্যি এমন বেধড়ক মারবে, সেটাতে তুই সত্যি হয়তো উঠে দাঁড়াবার মতো ক্ষমতা পাবি না, কিন্তু সেটা তুই জানাবার মতো কোনো রকম কোনো রাস্তা খুঁজে পাবি না। কারণ কি, তুই একটা সুখের সংসার ভেঙে আর একটা সংসারে যোগ দিয়েছিস। সেখানে প্রত্যেকে এই কথাটাই তোকে বলবে যে বারংবার ছেলেগুলি খারাপ হচ্ছে, তুমি কি ধোয়া তুলসী পাতা? তোর বলার রাস্তাও থাকবে না। তাই এখনো অনেক সময় আছে রে, নিজের ভুলগুলো না পারলে শুধরে নে। আর কাকি বা কি বলছি, উলুবনে মুক্ত ছড়াবার মতো বিষয়। তো রিনা বিয়ে বাড়ি যেই দিনকে বিয়ে বাড়ি রাতে বাড়ি এলো, তার পরের দিন কিন্তু একটা কমেন্টসের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তার পরের দিন কিন্তু ওই ঘোনা ওখান থেকে কিন্তু স্কুটিতে চড়ে রিনা এবং এই দাঁত ফোগলা একসাথে আসছিল, এবং তারপর এসে বাড়িতে যথারীতি ভিডিওটা স্টার্টিং করেছিল। দেখবে রিনা যে প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলে, তার ভিডিওর প্রতিটা ভিডিও যদি খুব ভালোভাবে আমরা দেখি তাহলে কিন্তু উপলব্ধি করতে পারবো। যেরকমটা হচ্ছে তার আংটি বৌদির হাতের আংটির মাপ আর রিনার হাতের আংটির মাপ আকাশ আর পাতাল তফাৎ, তারপরেও বলে দিল এটা বৌদির আংটি। শাড়িটা নয় জলপাইগুড়ির কাকু কাকিমা দিয়েছে, এটা তুই অস্বীকার করে দিলি, কারণ হয়তো এক শাড়ি তুই বিয়ে বাড়িতে পেতেও পারিস, এটা অনেকে বুঝেছে। কিন্তু আংটির মাপটাও তুই তোর বন্ধুদেরকে এইভাবে বোকা বানিয়ে দিলি। হ্যাঁ, তারা তো বোকা হওয়ার জন্যই বসে আছে, সেই কারণে তোকে আরো বাহবা দিচ্ছে তোর নোংরা খেলায় মাতবার জন্য। কিন্তু দেখ, আমরা তোকে নোংরা খেলায় মাতবার জন্য বাহবা দেবো না, যেটা সত্যি ন্যাচারাল একটা বিষয় সেটা নিয়েই কিন্তু দিনের পর দিন ভিডিওটা করে চলেছি। তার পরের দিন যে তুই দাঁত পগলার সাথে স্কুটিতে চড়ে এলি এবং তারপরে এসেই চুল উস্কো হয়েছিল, শুধুমাত্র সামনেটা জাস্ট একটুখানি ঠিক করে নিয়ে ভিডিওটা স্টার্টিং করে দিলি। দেখবে বন্ধুরা,
আমরা যখন এই যে এখন আমি ভিডিওটা করতে বসেছি যথারীতি আমরা যখন ভিডিও করা হয়ে যাচ্ছে তখন আমরা কিন্তু এলোমেলোভাবে থাকছি, কিন্তু যখন আবারও আমরা ভিডিও করতে আসছি, কারণ ভিডিও করার মাঝে মাঝে তো আমাদের সংসারের কাজকর্মগুলো করতে হয়, তখন কিন্তু এত সুন্দর পরিপাটিভাবে আমরা থাকতে পারি না। কিন্তু যখন আমরা ভিডিওর মধ্যে আসি তখন কিন্তু একটু পরিপাটিভাবে আসার চেষ্টা করি, ঠিক কিনা বলো বন্ধুরা? সেখানে রিনা দেখবে ভিডিও শুরু করলো, চুলগুলো উস্কো উস্কো বললো দেখো না চুলগুলো কেমন হয়ে আছে, না তুই তো স্কুটি করে এসে ভিডিওটা এসেই মনে হয় ড্রেসটাও চেঞ্জ করিস নি, ভিডিওটা স্টার্টিং করে দিয়েছিলিস। কারণ কি বন্ধুরা, তোমরা যদি কালকে রিনার ভিডিও দেখো খুব ভালো করে বুঝতে পারবে, ও কিন্তু একটা কালকে না পরশুর ভিডিওটা কুর্তি পরে ভিডিওটা শুরু করলো। ভাবো বাড়িতে থাকলে কুর্তি পরে ভিডিও শুরু করছে, একটা কিরকম বিষয় লাগছে না? যেখানে কিনা বাড়িতে যে কোনো অনুষ্ঠান হচ্ছে নাইটি পরে কাটিয়ে দিচ্ছে, বাজার করতে যাচ্ছে নাইটি পরে কাটিয়ে দিচ্ছে, বাড়ির পাশে কোনো রকম কোনো যখন দিদার শেষ কার্য সম্পন্ন হলো আসপনা, সেই কাজে এত লোকজন এলো তখনও তো এসে নাইটি পরে কাটিয়ে দিল। সেই মেয়েটা বাড়িতে ভিডিও স্টার্টিং করছে কুর্তি পরে, একটু তো অস্বাভাবিক লাগবে তাই না? তো অস্বাভাবিক তো এই কারণেই লাগছে যে ও কিন্তু স্কুটি করে দাঁত ফগলে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে এবং বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করার আগেই ভিডিওটা স্টার্টিং করেছে। নাহলে যে সবাইকার সামনে ধরা পড়ে যাবে, সবাইকার সামনে যে ধরা পড়ে যাবে, কিন্তু কি জানিস তো মানুষের মুখ বন্ধ করতে পারবি, কিন্তু ভিউয়ার্সদের চোখকে কি তুই বন্ধ করতে পারবি? কারণ চারিদিকে কিন্তু তোকে নিয়ে সবাই এখন লক্ষ্য রাখে, যে দেখি তো তোর আশেপাশে যারা আছে তারাই কিন্তু লক্ষ্য রাখে যে এই মেয়েটা কখন কোথায় কিভাবে কি করছে না করছে। তো সেখান থেকে আমরা কিছু ইনফরমেশন তো পেয়েই যাই তাই না? তো তুই ঘর বাঁধার স্বপ্ন দেখছিস, জীবনেও না এই ঘর তুই বাঁধতে পারবি না। বলে দিলাম কতটা মিলিয়ে নিস, কারণ যে মেয়ে এমন সুখের সংসার মানে ছেড়ে ভেঙে দিয়ে, দেখো বন্ধুরা প্রতিটা সংসারেই কিন্তু ঝগড়া অশান্তি হয়, কিন্তু আমরা প্রত্যেকে মানেই নিই ছোট্ট সন্তানের দিকে তাকিয়ে, সন্তানের মুখের দিকে তাকিয়ে এমন কোনো অশান্তি হয়নি যার জন্য তাকে ছেড়ে চলে যেতে হবে। আর আমি আর কি সব বলছি, অশান্তি তো হয়নি, হয়েছে পরকীয়াকে কেন্দ্র করে। এবং কোন হাজবেন্ড স্ত্রীর পরকীয়াকে মেনে নিয়ে তাকে সাদর আমন্ত্রণ জানিয়ে আবারও বউ হিসেবে মেনে নেবে বলো তো একবার তোমরা? সেখানে রিনার ভিডিওর আজকে আমি বেশি কিছু বলবো না, কয়েকটা কথা জাস্ট বলতে চাইছি। তোর এত কিসের চিন্তা রে যে কালকে তুই শ্যাম্পু করেছিস আজকে সেটা ভুলেই গেলি, বেমালুম তুই মাথায় জল ঢেলে ফেললি। যদিও বা আমরা প্রতিদিনই মাথায় জল দিই এবং চুলও ভেজাই, তুই চুল জানি না কত বড় যে তুই চুল ভেজাস না, অনেকের আছে অনেক পিঠ অব্দি চুল, তারাও কিন্তু প্রায় দিনই চুলটা ভেজায়। তো সেখানে তুই বললি যে তুই আজকে মাথায় ভুল করে জল দিয়ে ফেলেছিস, এত কিসের চিন্তা রে? একদিকে স্বপ্ন তোর ঘর বাঁধার, আবার একদিকে এতটাই তুই মানে দুশ্চিন্তায় আছিস যে নিজের মাথাতে তুই নিজেই জল ঢেলে ফেলছিস, অথচ মনেই থাকছে না যে কালকে তো আমি শ্যাম্পু করেছি আজকে আবার আমি মাথায় জল ঢাললাম কি করতে। তার মানে ভাব, সবাইকার সামনে হেসে খেলে ভিডিও দিলেই কিন্তু নিজের যে মনের কষ্টগুলো লুকাতে পারবি না, কোথাও না কোথাও তুই নিজেও রিয়েলাইজ করিস, ভিডিওর মাঝে মধ্যে তুই বলে ফেলিস যে তুই কতটা ঠিক দুঃখে আছিস। কারণ কি তুই বারংবার দালালের কিছু ভিডিওর মধ্যে বলা কথা দিয়ে প্রমাণ করে দিস যে তুই কিন্তু ভাবিস নি যে তুই এই যে তোর শ্বশুর বাড়ি ছেড়ে যাচ্ছিস আর জীবনেও ফিরে আসবি না, এটা তুই নিজেই বলেছিস, যেটা কিনা দালাল তার ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে আমাদের সামনে কিন্তু বুঝিয়ে দিয়েছে যে তুই ভাবতেও পারিস নি যে এই যে যাচ্ছিস আর কোনোদিনও তুই ফিরেও আসবি না। সেখানে তোর ভিডিওর লাস্ট অংশটুকু আজকে আমার একটু মানে কিরকম লাগলো। তো তোর মা 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকছিল, বন্ধুরা তোমরা রিনার ভিডিওর লাস্টটুকুনি অংশ দেখো। রিনার মা কিন্তু 2 কাপ চা নিয়ে ভেতরে ঢুকছিল, কিন্তু রিনা সেই মুহূর্তে ভিডিওটাকে এডিট করে দিল। ঠিক কিন্তু কেন? রিনার মা তো যথেষ্ট ক্যামেরার মধ্যে আসছে স্বাচ্ছন্দ্য বোধ করে, ক্যামেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেখানে রিনা কথা বলছে এবং রিনার মা চা নিয়ে আসছে, সেই জায়গায় এডিট করার কি মানে হলো বন্ধুরা? এবং রিনা তখন বললো ও মনাই তুই এসে গেছিস আয়, এরকম একটা কথা বললো। তার মানে মনাই এসে গেছে, রিনা বাড়িতে উপস্থিত, তাহলে কি রিনার মায়ের পেছনে দাঁত ফোগলা উপস্থিত ছিল বন্ধুরা, যেই কারণে ভিডিওটাকে এডিট করে দিল এইখানটা। নাহলে ওই জায়গাটা এডিট করার কি কোনো মানে হয়? তোমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কিছুতে একটা রহস্যজনক ঘটনা ঘটছে, যার জন্যই কিন্তু রিনা ওইখানটা এডিট করেছে। যেরকম বলেছি যে রিনা কিন্তু কোর্টে গিয়েছিল, সেটা কিন্তু আমাদের সামনে জানায়নি। এবার কোর্টে গিয়েছিল কি কারণে সেটা রিনাই একমাত্র জানে, সেটা আমি তোমাদের সামনে বলতে পারবো না। তো এটা যাই হোক বললাম। এবার আসছি দালালের সাথে রিনার মনোমালিন্যর যে কথাটা। দালাল আজকের ভিডিওতে রিনাকে বেশ ভালোই কিন্তু একদম জোর চট থাপ্পড়টা মারলো। দালাল বলছে যে আমার সম্মানে তুই আঘাত হানছিস। কিভাবে তার সম্মানে আঘাত হানছে? দালাল বড় বড় মুখ করে বলতো যে দীপদা নাকি প্রতিদিনের ভিডিওতে পিচ মারা টাইটেল দিয়ে
ভিডিও দেয়, কিন্তু রিনা একদম স্বচ্ছ ফ্রেশ একটা ব্লগ ভিডিও আমাদের সামনে শেয়ার করে। না, ওর তো চোখটা একটু বেশি অন্ধ, ওই জন্য ও দেখতে পায় না। এই তোমরাই যদি একটু মনে করো তাহলে বুঝতে পারবে এস সরকার দিয়ে দুদিন আগেই একটা ক্লিক বেল্ট আমাদের সামনে কিন্তু খেলে গেল। সেখানে নিজেই বুঝতে পেরেছে বা ভিউয়ার্সদের কমেন্টস পেয়েই বুঝতে পেরেছে যে না, এটা আমি ভুল করেছি, এটা আমি ঠিক করিনি, তাই সঙ্গে সঙ্গে কিন্তু টাইটেলটা চেঞ্জ করে দেওয়া হলো। এক্সরেটা তার প্রতিদিনের ভিডিও টাইটেল থামলে কিন্তু পিঞ্চ মারা কথাবার্তা থাকেই থাকে। সেখানে কালকের যে টাইটেলটা দিয়েছে যে এমন একটা সারপ্রাইজ আনতে চলেছি যার জন্য নাকি অনেকের জ্বলবে, তো এই যে টাইটেলটা দিয়েছে এর জন্য দালালে না খুব আঁতে ঘা লেগেছে যে আমি যে তোকে নিয়ে এত বড় বড় কথা বড়াই করি, সেখানে তুই কি করছিস? তুই ওই দিক থেকে পিঞ্চ মারা টাইটেল দিচ্ছিস যে আমি এমন একটা জিনিস কিনতে চলেছি যার জন্য তোমাদের জ্বলবে, আবার ওদিক থেকে ওর মতো করে ক্লিক বেল্ট খেলে টাইটেল থাম্বনেল দিয়ে যাচ্ছে। সেখানে তুই এরকমটা কেন করছিস? তুই শুধু হেসে যা ভিডিওর মধ্যে, তুই হাসলেই কিন্তু সবাই জ্বলবে। তো বন্ধুরা এবার ভাবো এই কথাটা তো এই দালাল ভিডিও না করে রিনাকে পার্সোনাল ভাবে বলতে পারতো, তাই না? কিন্তু না, রিনা না এই দালালের কথাকে পাত্তা দেয়, না রিনার মানে কি বলো গোপনীয় তথ্য এই দালালের কাছে ম্যান্ডির যেভাবে শেয়ার করতো সেইভাবে শেয়ার করে। সেই কারণে না রিনাকে বেশি কিছু বলার সাহস কিন্তু এই দালাল ফোন মারফত পায় না বন্ধুরা। যেটুকুনি যা ইনফরমেশন রিনা নিজে থেকে দেয় সেইটুখানি ব্যাস, এর থেকে বেশি কিন্তু কখনোই ও করতে পারে না। যেই কারণেই দালাল আজকে কিন্তু বলে ফেললো যে এই যে আমরা বলি না যে রিনা যে ভিডিওর মধ্যে উপরোক্ত যে হাসি বিষয়টা আমাদের সামনে দেখা, এটা পুরোপুরি একটা ফেক। অ্যাকচুয়ালি সরি, ও ভেতর থেকে খুবই কিন্তু কষ্টে আছে। দালালও আজকে সেটা কিন্তু বলে দিল নিজের মুখে যে তুই শুধু হাসলেই কিন্তু সবাই জ্বলবে। না রে, রিনার হাসি দেখে আমরা কেউ জ্বলি না, জাস্ট আমরা আমাদের কাছে ওটা হাস্যকর বলে মনে হয়। কেন জানিস তো? হ্যাঁ, যে মেয়ে কিনা স্বামী সন্তান সংসার ছেড়ে দিয়ে একবার এডাল আর একবার ওডাল করছে, সেই মেয়েকে দেখে আমাদের কখনোই না জ্বলবে না, জাস্ট হাস্যকর বলে মানে মনে হয় বিষয়গুলো। তো তোমরা বন্ধুরা নিজেরাই ভেবে দেখো যে নিশ্চয়ই তো ভেতরে ভেতরে কিছু হয়েছে, তবেই না আজকে রিনার নামে এই দালাল এই কথাটা বলতে বাধ্য হলো। নাহলে রিনা অনেক এরকম ভিডিওতে করে যেগুলো রিনা এই দালাল চোখে দেখতেই পায় না, অন্ধ হয়ে চলে যায়। কিন্তু দেখো নিশ্চয়ই কিছু হয়েছে, সেই কারণে ভিডিওর মধ্যে কিন্তু একটু ঠুকে দিল। যে ভিডিওর মধ্যে যদি ঠুকে দেয়, রিনা সেই ভিডিওটা দেখবে এবং দেখার পরই কল করবে যে দিদিভাই তুমি আমাকে নিয়ে এরকম বললে, ঠিক আছে তোমাকে এবার কিছু কিছু ইনফরমেশন আমি দেবো। কারণ এই দালালের যখনই কন্টেন্ট কমে যায় তখন কিন্তু সে এইভাবেই নিজের পজিটিভ যাকে নিয়ে কথা বলে তাকে নিয়েও কিন্তু এইভাবে ঠুকতে থাকে। তো যাই হোক, এটুকুনি তো আমি রিনার কথা বললাম। এবার দালালের কিছু কথা বলতে চাইছি। দালাল, তুই আজকের দিনে মন্দিরাকে নিয়ে বলতে ছাড়লি না রে। আজকের দিনে তার একটা মাথার ওপর দিয়ে বিশাল বড় একটা ধাক্কা যাচ্ছে। সেখানে সেই মেয়েটাকে নিয়ে তুই যেটুকুনি প্রথমে বললি ঠিক আছে, তার বাবার আত্মার শান্তি কামনা করলি ঠিক আছে, তারপর তুই সেই আবারও সেই থার্ড পার্সন ব্যক্তিকে কেন তোর ভিডিওর মধ্যে টেনে আনলি? নাকি তোর এই মানুষটাকে না টানলে তোর ভিডিওর কোনো কন্টেন্ট সম্পূর্ণই হয় না? তোর কমেন্ট সেকশনে তোকে আজকে এমন জুতোর বাড়ি আর ঝাঁটার বাড়ি মেরেছে না, তুই নিজের লেখা কমেন্টকে পিন করতে বাধ্য হয়েছিস। যে বাড়িতে নাকি মানুষ মরে গেছে তারা দিনের পর দিন ভিডিও দিয়ে গেছে, তাদের কি তোমরা দেখতে পাও না? মানে তুই এখানে সীমাদি এবং রিম্পাদিকে টার্গেট করছিস। সেখানে আমি একটা কথা বলেছি যেটা কিনা বাসি কাপড় নিয়ে কথা, সেটাতে তোমাদের এত জ্বলে গেল না। তুই শুধু বাসি কাপড় নিয়ে ম্যান্ডির কথাটা বলিসনি, আর বাসি কাপড়ের কথাটা তুই দুদিন পরে বললেও পারতিস, আজকের দিনে নাই বা বললো এই কথাটা। বিশেষত বাসি কাপড়ের মানে বাসি ড্রেস চেঞ্জ করার বিষয়টাকে যদি আমি পাশেও রাখি, তুই আজকে সুখ সম্বন্ধে হুলকে কেন টানলি বলতো? মানে থার্ড পার্সন ব্যক্তিকে তুই কেন টানলি? আজকের এই সময়ে হুলকে টানার কি কোনো রকম কোনো মানে আছে বন্ধুরা? তুই কি বললি যে ও কোনোদিন কাউকে ভালোবাসতেই জানে না। যদি সত্যিই কাউকে ভালোবাসতে জানতো তাহলে কি আর সোমনাথ দাকে ছেড়ে ওই থার্ড পার্সন ব্যক্তির কাছে যেতে পারছো? আর যদিও থার্ড পার্সন ব্যক্তির কাছে গেছিল, তার কাছ থেকে এসে এই কদিনই তার ভালোবাসা শেষ হয়ে গেল কি না? তোকে একজন কেউ কমেন্টস করেছে, ও তোর সেই কমেন্টসের রিপ্লাইটা ঠিক আজকের দিনই, যেদিনকে মন্দিরার মাথার উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে যাচ্ছে, সেই দিন কি তোকে ভিডিও করে জানাতে হলো যাতে সে এই অবস্থায় আরো ভেঙে পড়ে? মানে তোর মনের মধ্যে একটু কি দয়া মায়া নেই যে কোন সময় কোন ভিডিওতে কি কথা বলতে হয়? একটু তন্ত্র রেখে শুকে একটু কথাগুলো বলার চেষ্টা কর। দেখ, মানুষের ঝড় ঝাপটা প্রত্যেকের জীবনেই আসে, যতক্ষণ না নিজের জীবন দিয়ে সেই ঝড় ঝাপটাটা যায় না ততক্ষণ সে রিয়েলাইজ করে না অ্যাকচুয়ালি আমি কি জিনিস হারালাম। এবং বিষয়টা না ঠিক তোর কাছে সেম, তুই মুখে বলে দিলি ব্যাস হয়ে গেল, তারপর তুই তোর কন্টেন্টে চলে গেলি থার্ড পার্সন ব্যক্তি একবারও ভাবলি না যে আজকের দিনটায় অন্তত তাকে নিয়ে বলাটা আমার উচিত হবে না। নর্দমার কীট তোকেই বলা চলে, বুঝলি তো? তো যাই হোক, অনেক কটা কথাই তোমাদের সামনে বললাম।
আরো কিছু কথা আমি এখানে মন্দিরাকে বলতে চাইছি, জানি না ওর নাম নিয়ে আমি বলছি, যেটা আমার পার্সোনাল ভাবে মনে হচ্ছে সেটা সত্যি আমি না শেয়ার করে পারছি না। যদিও এখানে আমি ভিডিও ক্লিপ ইউজ করবো ভেবেছিলাম, কিন্তু ভাবলাম না, কারোর ভিডিও ক্লিপ আর ইউজ করার কোনো রকম কোনো প্রয়োজন নেই। মন্দিরার ভিডিওর আজকের ওর বাবাকে দেখতে যাওয়ার যে অংশটুকু দেখেছিলাম সেইটুকুনি দেখে সত্যি কিছু কথা বলছি, যেহেতু না বলি আর থাকতে পারছি না। দেখো, কোন রকম কোনো কিছু এখানে কন্ট্রোভার্সি নয়, জাস্ট যেটা আমার মনে হয়েছে। কালকে তার বাবার যেরকম যে অবস্থা ছিল সেই মুহূর্তে ইতিদি কিন্তু বলছিল যে আমি চলে যাব, তখন তোমার রাত্রিরে কি হবে, দুটো ভাত তুমি খেয়ে নাও, সিদ্ধ ভাত খেয়ে নাও। তো মন্দিরা, তুই তো তখন জানতিস যে ইতিদি চলে যাচ্ছে, সে আজকে কাছ থেকে চলে যাচ্ছে ছেড়ে। সেই দিন রাতটুকুনি তার এতটাই সিচুয়েশন খারাপ ছিল যে সে মানে তোর ভিডিও চলাকালীন তার এই আওয়াজগুলো আসছিল, মানে ভিতর থেকে একটা গাংরানি আসছিল, যেটাতে তার কতটা কষ্ট হচ্ছিল এর বহিঃপ্রকাশটা পাওয়া যাচ্ছিল। আমরা দূর থেকে বুঝতে পারছি। সেখানে তুই নিজের মেয়ে হয়ে, মানছি সমস্ত দায়িত্ব কর্তব্য একটা মেয়ে হিসেবে তুই যেটা করেছিস সেটা সত্যিই অনেক অনেক, যতই বলি ততটাই কম বলা হবে। কিন্তু কালকের রাতটা হয়তো বাবার পাশে থাকলেও তুই পারতিস। কারণ কি, বাবা হয়তো জল পিপাসা পেয়েছিল, বা হয়তো একটুখানি তার কোনো কিছু খেতে ইচ্ছা করেছিল, বা হয়তো সে একটু বাথরুম যেতে চেয়েছিল, সেগুলোর জন্য কোনো মানুষকে সাথে পায়নি, যার ফল আজকে তুই নিজের হাতে নাতে দেখতে পেলি। মানুষটা চলে যাবে এটা তো ডক্টর অনেকদিন আগেই জানিয়েই দিয়েছিল, অনেকদিন আগে জানিয়েই দিয়েছিল। সেখানে যখন দেখলি এতটা কন্ডিশন খারাপ এবং ইতিদিও রাতে থাকছে না, সেই মুহূর্তে তোর মনে হয়নি যে একটু আমার বাবার কাছে আজকের দিনটা অন্তত থাকা উচিত? দেখ, যেই সময় তোকে সবাই লাথ মারলো, তোর ওই প্রিয় বোনও লাথি মেরেছিল, তখন কিন্তু বাবার ওই বাড়িটাই কিন্তু তোর শেষ বাসস্থান হয়ে উঠেছিল। আর সেই বাবার বাসস্থানে একটা রাত বাবার পাশে কাটাতে পারিসনি। এটা আমি কোনো রকম কোনো কন্ট্রোভার্সি করে বলছি না, জাস্ট নিজের মন থেকে এই কথাগুলো বলছি। কারণ সত্যি দাদুর অবস্থা দেখে খুব খারাপ লাগছিল। জানি যে এই মানুষটা চলে গেছে, সেই মানুষটাকে নিয়ে বলে আর কোনো রকম কোনো কিছু হবে না, কিন্তু তবুও বলতে বাধ্য হলাম, যেহেতু এই দালাল নানান রকম কথা বলেছে। দালাল আবার এই কথাটাও বললো যে এই মন্দিরা নাকি তার মাকে তবেই নিজের কাছে নিয়ে আসবে যেদিন নাকি তার ভিউজ অনেকটা কমে যাবে। হ্যাঁ, তুই বুঝি এরকম করিস, যখন ভিউজ তোর কমে যায়, যখন কোনো মানুষের দোষ খুঁজে পাস না, তখন তাকে নিয়ে নিয়ে টেনে টেনে নিয়ে আসিস। সেরকমটা তুই মন্দিরাকে ভেবেছিস? না, মন্দিরার মতো হতে গেলে না তোকেও 10 বার জন্মাতে হবে। হ্যাঁ, ও হয়তো একটা অনেক বড় ভুল করেছে, কিন্তু ও যে দায়িত্ব কর্তব্য পালন করেছে না, সেটা সত্যিই আমাদের কাছেও অনেকটা একটা অভাবনীয় বিষয়। যেভাবে দুটো দিককে ও হ্যান্ডেল করেছে, এরকম একটা খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে ওঠার পর যেখানে বাবাও তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল এক সময়, তারপরেও কিন্তু মন্দিরা সমস্ত কিছু ভুলে গিয়ে তার বাবার পাশে গিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কালকের রাতটা হয়তো তার পাশে তুই থাকলেও পারতিস। একবার ভেবে দেখো বন্ধুরা, যেই দাদু তার নাতনি অন্ত প্রাণ ছিল, যেই দাদু তার নাতনি অন্ত প্রাণ ছিল, নাতনিকে দেখবার জন্য সে আকুলি বিকুলি করতো, সেই নাতনিকেও হয়তো লাস্ট বারের জন্য একবার দেখতে চেয়েছিল, যেটা সে দেখতে পায়নি। অনেক কিছু ইচ্ছা তার হয়তো অসম্পূর্ণ রয়ে গেল, যেরকমটা কিনা মন্দিরা নিজে বলেছিল যে বাবা অনেক ভালো মন্দ জিনিস খেতে চাইছে, কিন্তু সে এখন খাওয়াটা কি কারণে বন্ধ করেছিল জানিস? সে খাবারটা খেতে পারছিল না, তার খাবারটা খেলে ভেতরে কষ্ট হচ্ছিল, সেই কারণে। হয়তো একটা মানুষ তার ওই সময় তার খুব কাছে থাকা দরকার ছিল, সে সেটাই সব থেকে বেশি প্রয়োজন মনে করেছিল, কিন্তু সে সেটা পায়নি। হয়তো কালকের রাতটা তুই দাদুর পাশে থাকলেও পারতিস, একবার অন্তত মেয়েটাকে সাথে নিয়ে গেলেও পারতিস, কিন্তু নিয়ে গেলি না। কি করলি? বাবার মৃত সংবাদ শুনে গাড়িতে করে সাদা ড্রেস পরে বাবার শেষ কাজ সম্পন্ন করতে গেলি। হ্যাঁ, শেষ কাজ সম্পন্ন করতে গেলি, কিন্তু কালকের রাতটা যদি বাবার পাশে থাকতিস, হয়তো বাবার লাস্ট মুহূর্তের মানে কাছে থাকার যে একটা বাবার পাশে যে তার মেয়ে আছে, সেই অনুভূতিটা তুই হয়তো নিজেই পেতিস, যে না, বাবার পাশে আমি শেষ মুহূর্তে ছিলাম, একটু জল আমি দিতে পেরেছি। একবার ভেবে দেখ, বাবা একটুখানি জলও পেল না, একটু জলও পেল না, সব দায়িত্ব কর্তব্য তো পালন করলি। একটু যদি বাবার পাশে ওই রাতটা থাকতিস, তুই তো দেখেছিলিস বাবার কন্ডিশন কতটা খারাপ ছিল, বিশেষত ইতি দিদিও চলে গেছিল, তাহলে তুই কেন বাবার পাশে ছিলিস না? এই কথাটা সত্যি আমার পার্সোনাল ভাবে বলার ইচ্ছা হলো। জানি না, হয়তো তোর খারাপ লাগতেও পারে, তবুও বলতে বাধ্য হলাম। যেটা আমার মনে হলো সেটা আমার বলতে ইচ্ছে হলো, আমি বললাম। বন্ধুরা, কেউ কিছু এতে প্লিজ খারাপ মাইন্ডে নিও না, এটা পার্সোনালি আমার মতামত, যেটা আমার দাদুর ভিডিওটা আবারও দেখলাম, দেখার পর এটা সত্যিই বলতে ইচ্ছে করলো, তো সেই কারণেই বললাম। দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কারোর কাছে কিন্তু কখনোই বিক্রি হয়ে যায় না। যখন যেটা যার ভিডিওতে দেখবো তখন সেটা তাকে নিয়ে বলতেই হবে বন্ধুরা। তো যাই হোক, বললাম, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবারও একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো, টাটা।